বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার টু। আজকে হোপফুলি চ্যাপ্টার টু এর লাস্ট ক্লাস। চ্যাপ্টার টু কি পড়বো? পরন্ত বস্তুর সূত্রাবলী। এখন প্রথম কথা হচ্ছে, পরন্ত বস্তু বলতে কি বুঝি? না, বেসিক্যালি বইয়ে পরন্ত বস্তু কথাটা বলার থেকে বইয়ে বারবার করে বলছে হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর কথা। খেয়াল করে দেখো, মুক্তভাবে মানে হ্যাঁ, বাধাহীন ভাবে মুক্তভাবে অথবা বাধাহীন ভাবে পরন্ত বস্তু। আমরা গ্যালিলিও সূত্র নিয়ে যখন কাজ করব, তার মানে আমরা আসলে মুক্তভাবে বা বাধাহীনভাবে পরন্ত বস্তুর কথা কাজ করব। এইটার সংজ্ঞা এক লাইনে যদি বলি, তাহলে বলতে হবে যে অভিকর্ষ ত্বরণ জি ছাড়া অন্য কোনো ত্বরণ নাই। অন্য কোনো ত্বরণ নাই। ঠিক আছে, এটা বলতে পারো। অথবা আরেকভাবে বলতে পারো, অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বলের প্রভাব নাই। তাহলে ওটা মুক্ত হয়ে পরন্ত বস্তু হবে না। ওটা পরন্ত বস্তু হইতে পারে, কিন্তু মুক্ত হয়ে পরন্ত বস্তু হবে না, বা গ্যালিলিও সূত্র ওখানে প্রযোজ্য হবে না। ঠিক আছে। এখন মানে দেখো, যে সকল, এবং এখানে একটা কথা আছে, পরন্ত বস্তু মানে যে নিচে নামতেছে এরকম না। পরন্ত বস্তু উপরেও যেতে পারে। সোজা কথা, মানে পরন্ত বস্তু যদি শুধুমাত্র পরন্ত বস্তু বলে কোথাও, যদি শুধুমাত্র কোথাও পরন্ত বস্তু বলে, প্রথমেই ধরে নিবা এই যে গতিটা হবে, সেই গতিটা হবে উলম্ব গতি। উলম্ব গতি মানে সে সোজা হয় নিচে নামবে, অথবা সে সোজা উপরে উঠবে। এর বাইরে কিছু হবে না। ঠিক আছে। যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা, তখন এই পরন্ত বস্তুর আরেকটা রূপ আসবে, যেটাকে আমরা প্রজেক্টাইল বা প্রাস বলবো। হ্যাঁ, প্রাস বাংলায় বলে ওটাকে প্রাস, ইংরেজিতে বলে প্রজেক্টাইল। আমি এটা জাস্ট ডিটেলসে বলবো না, শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বুঝাবো প্রজেক্টাইল বা প্রাস কি জিনিস। যখন কোনো একটা কামানের গোলা ছোড়া হয়, কামানের গোলা কখনো ছুটতে দেখছো কার্টুনে? কার্টুনে যে আগুন ধরায় দেয়, তারপর একটা ব্লাস্ট হয়, এরপর একটা গোলা ফ্লাই করে। যখন গোলাটা ওই কামানের ভিতর থেকে বাইর হইছে, তখন কিন্তু ওই গোলার পিছনে কোনো আগুন লাগে নাই। রকেট মারতেছি না। রকেট মারলে তো রকেটের নিজস্ব, বা মিসাইল মারলে তো মিসাইলের নিজস্ব একটা পেলোড থাকে, একটা মানে ইগনিশন থাকে, জ্বালানি থাকে, ওইটা দিয়ে পুরা পুরা সে সামনে গাইডেড হয়ে যায়, তাই না? কিন্তু তুমি যখন কামানের গোলা মারতেছো অথবা গুলতি মারতেছো, অথবা মনে করো ওই যে কি বলে এটাকে, মার্বেল অনেক সময় মারি নামনে, মানে মর্টার শেলের ক্ষেত্রেও সেম। এখানে কি হইতেছে, ওই যা বিস্ফোরণ হওয়ার সেটা যন্ত্রের মধ্যে হইতেছে, যন্ত্র থেকে একবার বিস্ফোরকটা বাইর হয়ে গেলে তারপর আর কোনো জ্বালানি নাই, কোনো, তার মানে কি এরপরে সে বেসিক্যালি কি মুক্ত হবে, পরন্ত বস্তুর মতো আচরণ করবে। তো এরকম ক্ষেত্রে, অথবা আরো সিম্পলি উদাহরণ দেই, CR7 ফুটবলে পেনাল্টি কিক মারছে, তাহলে সেই ফুটবলটাও কি করতেছে, এরকম একটা ভূমি থেকে, এরকম মনে করো একটা বাঁকা ভাবে, তির্যক ভাবে তাকে আমি বল প্রয়োগ করছি, তার কারণে সে এরকম ফ্লাই করে গিয়ে সামনে পড়ছে। ব্যাপারটা এরকম হয় না? এইরকম ক্ষেত্রে এটাকে আমরা বলি প্রজেক্টাইল বা প্রাস। এটার আলাদা হওয়ার কারণ কি? আলাদা হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করে দেখলে বুঝবা যে এই যে বস্তুটা এরকম ফ্লাই করতেছে, ফ্লাই করার জন্য তাকে আগে উপরে উঠতে হয়েছে আস্তে আস্তে আস্তে, তারপর একটা সার্টেন পর্যায়ে গিয়ে আর উপরে উঠতে পারে নাই, তারপর সে নিচেও নামছে। বুঝতে পারছো? মানে তার উলম্ব অক্ষ বরাবর গতি আছে, আবার একই সাথে সে কি করছে, সামনের দিকেও আগাইছে। যেমন আমরা গ্যালিলিও সূত্রের অঙ্ক যখন করব, আমরা কি করব, নিচ থেকে একটা বস্তুকে সোজা উপরের দিকে মারবো, সে উপরে উঠবে, আবার সে নিচে নেমে ওই একই জায়গায় পড়বে। আমরা ধরো আকার সুবিধার জন্য এদিক দিয়ে উপরে উঠাই, আর একটু পাশ দিয়ে ডানে নিচে নামাই। কি অবস্থা দোস? থ্যাংকস দোস। না, এখনো জানে না। তোমার কেউ জানে না, ওই যে দেখছে, মহিন দেখছে। আহ, ইনশাল্লাহ শীঘ্রই, শীঘ্রই। ইনশাল্লাহ। দোয়া কর। আমি ওইটা দেখতেছি। ওইটা আমি স্টুডেন্টের সামনে ওয়াদা করলাম, ইনশাল্লাহ শীঘ্রই, আল্লাহর রিজিক দিলে সবার জন্য আছে, সবার জন্য আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্পেশাল কোর্স অবশ্যই, দোয়া রাখি দোস্ত। হুজাইফা আছে। ঠিক আছে দোস্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তোমরাও তো আছো, খাওয়াবো তো। সবাই মানে তো সবাই। হ্যাঁ,
নিউ জবই পাইছি একটা। গতকালকে গতকালকে সকালবেলা আমার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। সৈয়দ জুলকার নাইন আল নাহিয়ান। যাই হোক, দোয়া রেখো। ইনশাআল্লাহ। গতকালকে। আচ্ছা, আসো। সো যেটা বলতেছিলাম, যে পরন্ত বস্তু সূত্রাবলী বা গ্যালিলিও সূত্রাবলীতে আমরা কি, যখন আমরা ধরো জিনিসটা দেখাই, আমরা জাস্ট আকার সুবিধার জন্য এই ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে গেলে নামাই ডান পাশ দিয়ে, কিন্তু আসলে তো এটা হয় না। আসলে কি হয়, ওই বস্তুটা যেই পথ বরাবর উপরে উঠবে ঠিক একই পথ বরাবর সে নিচে নামবে, তার সামনে বামে যাওয়ার কোনো উপায় নাই। এই যে পরন্ত বস্তুর গতি বা উলম্ব গতি, এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই কি হবে, একমাত্রিক গতি হবে। কি হবে? একমাত্রিক গতি হবে। একমাত্রিক গতি মানে শুধুমাত্র একটা দিকে তার সরণ হবে, দূরত্ব হবে। যেহেতু এটা উলম্ব গতি, তাহলে তার দূরত্বকে বলবো আমরা উলম্ব দূরত্ব, তার সরণকে বলবো আমরা উলম্ব সরণ, তার ত্বরণকে বলবো আমরা উলম্ব ত্বরণ। যেই উলম্ব ত্বরণটা যেহেতু মুক্তভাবে বা বাধাহীন হবে, তাই আমরা সেটাকে অভিকর্ষ ত্বরণ জি বলবো। বাট মূলত এই পরন্ত বস্তু একটা একমাত্রিক গতি, আর প্রজেক্টাইল বা প্রাস যেটা, সেটা আবার হয়ে যাবে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কেন? কারণ তার সামনে এক্স অক্ষ বরাবর সে দূরত্ব অতিক্রম করতেছে, আবার উপরের দিকে ওয়াই অক্ষ বরাবরও তার দূরত্ব আছে, আছে না? তো দিস ইজ ওয়াই এটাকে দ্বিমাত্রিক গতি বলতে হবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ছুড়লে ওটা, হ্যাঁ, বাংলায় বললে এটাকে ছুড়লে নিক্ষিপ্ত বস্তু বলা হয়। নিক্ষিপ্ত বস্তু হচ্ছে পরন্ত বস্তুর একটা প্রকারভেদ। স্বাভাবিকভাবে পরন্ত বস্তু বলতে বুঝায়, দেখো তুমি যদি একদম বাংলা নামে যাও, বাংলা আর ফিজিক্স তো একরকম মিলবে না। প্রথম কথা, বাংলা নামটা হচ্ছে কি, এটা পরিভাষা। মানে ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আমরা বাংলায় অ্যাডপ্ট করছি, এদেরকে বলা হয় পরিভাষা। কখনো পড়ছো? পারিভাষিক শব্দ, এই তো সাবাস। পারিভাষিক শব্দকে আমরা ইংরেজিতে বলি টার্মিনোলজি। আইয়া, পারিভাষিক শব্দকে আমরা বলি টার্মিনোলজি। সো এটা একটা টার্মিনোলজি, যে পরন্ত বস্তু বলবো, ঠিক আছে? আবার যখন এই যে প্রজেক্টাইল, এইটাও পরন্ত বস্তু, কিন্তু এটার আবার একটা বাংলা নাম আছে। বাংলা নামটা একটু একটু কঠিন। সেটা হচ্ছে প্রক্ষিপ্ত বস্তু। না, তির্যক ভাবে। তোমরা কি বাংলা সংস্কৃত প্রকৃতি প্রত্যয় পড়ছো? প্র, পরা, অপশমনী, অনু, অগ্নির দূর্বে, এই যে প্র, প্র উপসর্গ, হ্যাঁ সরি উপসর্গ, সো প্র, প্রক্ষেপ, প্রক্ষেপ, তির্যক ভাবে নিক্ষেপ, প্রক্ষেপ মানে আছে। এগুলা ধরো বাংলায় পড়া বেশি ভালো, ফিজিক্সে না। বাট মানে সবকিছুকেই ইন জেনারেলি, একটা হচ্ছে পরন্ত বস্তু, একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আর একটা হচ্ছে প্রক্ষিপ্ত বস্তু, তিনটাকে একত্রে যে টার্মিনোলজির আন্ডারে আনা হয়েছে, সেটাকে বলা হয় ফলিং বডি বা পরন্ত বস্তু। তিনটা তিন রকম ফলিং বডি, বুঝতে পারছো? ওকে। বাট আরো স্পেসিফিক করলে, ওই যে উপরে মারছো এটা নিক্ষিপ্ত, যেটা এমনি মারছো এটা প্রক্ষিপ্ত। ঠিক আছে? বাট আমরা এই প্রক্ষিপ্ত বা পরম প্রজেক্টাইল এগুলো নিয়ে আপাতত আসলে কথাবার্তা বলবো না। একটা মজার ব্যাপার হয়েছে, এতক্ষণ ধরে আমি ধরো যে ক্লাসটা নিছি, হ্যাঁ, এটা শুধু ভয়েস রেকর্ড হয়েছে, কিন্তু এটার কোনো ভিডিওটা আসে নাই। বাট সমস্যা নাই, হ্যাঁ, এটা পরে অ্যাড করা যায় যদি হচ্ছে ভিডিওটা আসতো। হ্যাঁ, রেকর্ড মিডিয়াতে একটু ঝামেলা হয় দেখি। আজকে আমি একটা ভিন্ন ওয়েতে রেকর্ড করার চেষ্টা করতেছি, এখন দেখা যাক এটা আসলে কিরকম হয়। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, পরন্ত বস্তু প্রকৃত বস্তুর কথা হয়েছে, এখন আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো বই আছে, ঠিক আছে? অত ডিটেলসে তো আমার আসলে বলার দরকার নেই, আছে কি? সো মানে পড়ছো অনেকবার করে আশা করি। আচ্ছা, কোনো সমস্যা নেই, বুঝা যায়। প্রভাব, নাই 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 নাই। অভি, অভিকে, রম্বাস আর অভি। ত্রিমাত্রিক গতি আমাদের মানে আপাতত ঠিক আছে। ত্রিমাত্রিক গতি হওয়ার জন্য সে পরন্ত বস্তু হয়ে যাবে। একটু দাঁড়াও।
আপু, হ্যাঁ আপু বলো। হ্যাঁ উঠছে উঠছে তো, সকালবেলা ক্লাসে আছে আপু। হ্যাঁ, আমি বের হয়ে ফোন দেবো। ওকে, তো কি জানি বলছিলাম বলতো ভাইয়া। বস্তু একটা বস্তু মানে যে আমি ছুঁড়ে আসছি, ও উপরে উঠতেছে সামনে যেতেছে। এখন যদি ত্রিমাত্রিক গতি হইতে হয় ওরে ডানেও আসতে হবে অথবা বামেও আসতে হবে, তাহলে বাতাস লাগবে একটা, বা কেউ না কেউ টোকা মারতে হবে ওরে। ব্যাপারটা বুঝতে পারছো? তো ওই জন্য তখন তাকে আর মুক্তভাবে পরন্ত বস্তু বলা যাবে না, কিন্তু হ্যাঁ পরন্ত বস্তু হবে। মানে স্পর্শ রাইট, এই দুটো শব্দ। অভিকর্ষ ত্বরণ ছাড়া অন্য কোনো ত্বরণ থাকলে অথবা অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বলের প্রভাব থাকলে সেটাকে আর মুক্তভাবে বা বাধাহীন ভাবে পরন্ত বস্তু বলা যাবে না। ইটস দ্যাট সিম্পল। ঠিক আছে? উলম্ব গতি হচ্ছে মোটামুটি পরন্ত বস্তু, হ্যাঁ। শুধুমাত্র উলম্ব গতি বা শুধুমাত্র এক। এখন গ্যালিলিওর যে সূত্রগুলো আছে এগুলোকে যদিও গ্যাস সূত্র বলা হয়, তার কারণ হচ্ছে ওই যে চ্যাপ্টার ওয়ানে একটা লাইন ছিল যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা মানে কোনো একটা তত্ত্বকে যাচাই করার এই পদ্ধতি গ্যালিলিও সর্বপ্রথম প্রবর্তন করছেন। তার আগ পর্যন্ত কেউ একটা কথা বলতো ওইটাকে তত্ত্ব হিসেবে, মানে এই যে বৈজ্ঞানিক যে ধারাগুলা বলছিলাম না, মনে আছে 7টা স্টেপ না 9টা স্টেপ? হ্যাঁ, ওই স্টেপ গুলা গ্যালিলিও সবার প্রথম এরকম স্ট্যাবলিশ করছে, কিন্তু তার আগ পর্যন্ত আসলে অনেকেই অনেক রকম তত্ত্ব দিয়ে গেছে, সূত্র দিয়ে গেছে। যেমন লিওনার্দো ডা ভিঞ্চির নাম তো সবাই শুনছো কম বেশি, তাই না? এই লোকটা কিন্তু এই মুক্তভাবে পরন্ত বস্তুর নিয়ে অনেক কাজ করে গেছে। তার যে নোটবুক ছিল ওখানে পাওয়া গেছে। এবং আরো অনেকেই পরন্ত বস্তু সূত্র নিয়ে কাজ করছে, শুধুমাত্র গ্যালিলিও একাই না, কিন্তু গ্যালিলিও সর্বপ্রথম এটাকে সূত্র আকারে রূপ দিছে। তাই এটাকে আমরা গ্যালিলিও সূত্র বলি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো গ্যালিলিও সূত্রের যে প্রথম সূত্রটা আছে, প্রথম সূত্রটা খুবই সিম্পল। এই প্রথম সূত্রকে কি বলা হয়েছে মনে আছে কারো? বলো বলো। দেখো, এই গ্যালিলিওর বস্তুগুলোর জন্য নর্মালি এক মানে সূত্রগুলোর জন্য গ্যালিলিওর বস্তু বলে, গ্যালিলিওর সূত্রগুলোর জন্য দুইটা কমন কন্ডিশন একটা আছে। একটা হচ্ছে স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করবে, ইয়েস, ও বিনা বাধায়। হ্যাঁ, বিনা বাধায় মুক্তভাবে পর্যন্ত, একই কথা, কোনো সমস্যা নাই। দেখো, বাংলায় এই সমার্থক শব্দগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি এটা ইংরেজিতে ল লেখা হইতো তাহলে আর চেঞ্জ করা যেত না, কারণ ইংরেজির আবার একটা মানে ওই লটাই ওভাবেই আছে, ঠিক আছে? এনিওয়েজ, গ্যালিলিওর যে বইটা আছে, যেই বইতে সেই সূত্রগুলো দিছে, বইটা খুবই ইন্টারেস্টিং, ইংরেজিতে আছে। তোমরা চাইলে আমি দেখি বাসায় গিয়ে খুঁজা বইটা আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার ট্রাই করব। গ্যালিলিও যে বইটা লিখছে বা নিউটনও যে বইটা লিখছে এই বইগুলো আছে আমার কাছে, হ্যাঁ। আমি পড়ে দেখছি, এবং এটা পড়লে তোমরা আরেকটু ধরো কনটেক্সট পাবা যে আসলে পুরো এই ইতিহাসটা কি, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, বুঝতে পারছো? পড়লে মজা পাবা। এটাকে গল্পের বই বা পেপারের মতো করে অল্প 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 করে পড়ে ফেলো, দেখবা এটা স্টাডি কেন এটা পড়তেছো, এটা কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলো তো পড়লে বুঝবা। বাট আপাতত প্রথম সূত্র বলছে স্থির থেকে। আচ্ছা, প্রথম কথা, স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায়, এটা শুধু প্রথম সূত্র নয়, এটা সকল সূত্রের জন্য প্রযোজ্য থাকবে এইটা, ঠিক আছে? তিনটা সূত্র আছে, তিনটার জন্য প্রযোজ্য থাকবে। এবং প্রথম সূত্রে আলাদা করে বলছে বিনা বাধায় মুক্তভাবে স্থির অবস্থান থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ বা দূরত্ব অতিক্রম করবে। না, এখানে কোনো এইচ সমানুপাতিক কিছু না। পথ এইচ না, আমি আবার বলি, এইচটা হচ্ছে সরণ। কারণ এইচ কই বসে, কিসে বসে, কোন সূত্রে বসে? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওখানে এসটা কি? সরণ না? এস কি দূরত্ব? না। তাহলে আমার এটা কেন গ্যালিলিও সূত্রে এসে দূরত্ব হয়ে যাবে? বইয়ে দূরত্ব লিখছে, এটা আমি মানি, তুমি ওই জন্য দূরত্ব বলছো, কিন্তু দূরত্ব এবং সরণ সম্পূর্ণ আলাদা জিনিস। এবং আমি হচ্ছে কি এই যে অঙ্কগুলো করাইছিলাম, অঙ্কগুলোর মধ্যে এই কথাটা বলছিলাম, এটা উলম্ব সরণ, দূরত্ব না। বারবার করে বলছিলাম, মনে আছে ওই যে প্যারাশুটের অঙ্কের মধ্যে বলছি যে এটা দূরত্ব না, এটা উলম্ব সরণ। আমরা দূরত্ব বলি। এই যে আবারও পরিভাষা, এটা পরিভাষার সমস্যা, ঠিক আছে? আর বাংলায়
ট্রান্সলেশন করতে গেলে এরকম লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যায়, এটা কিছু করার নাই, এগুলোকে আমরা এভাবে রাখবো। এনিওয়েজ, তো প্রথম সূত্রে বলছে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এইটার মূল ফাইন্ডিং কি, এটা তুমি শেষে আসলে কি সিদ্ধান্ত নিবা? এটা সিদ্ধান্ত নিবা যদি M1 ভরের একটা বস্তু থাকে তোমার কাছে এবং M2 ভরের একটা বস্তু থাকে তোমার কাছে, দুইটা ভিন্ন ভরের বস্তু তোমার কাছে আছে, এবং M2 ইজ গ্রেটার দেন M1 মনে করো বললাম, বা M1 ইজ লেস দেন M2, ঠিক আছে? দুইজনকে তুমি একই উচ্চতা থেকে পড়তে দিছো, এই হচ্ছে M1, এই হচ্ছে M2, দুইজনকে তুমি একই উচ্চতা থেকে পড়তে দিছো, এবং যেই জায়গা থেকে তুমি পড়তে দিছো, যেই মুহূর্তে তুমি পড়তে দিছো, সেই মুহূর্তটাকে আমরা বলতেছি মনে করো t=0। তাহলে কিছুক্ষণ পর তারা কি মাটি স্পর্শ করবে না? মাটি স্পর্শ করার মুহূর্তে আমরা দেখতে পাবো যেই মুহূর্তে তুমি ছাড়ছিলা সেই মুহূর্তে যদি দুজন একসাথে পড়ে, একসাথে যাত্রা শুরু করে, তাহলে তারা একই মুহূর্তে বা একই সময় ব্যবধান পর ভূপৃষ্ঠ স্পর্শ করবে। তাদের ভরের উপর এখানে কোনো নির্ভরতা নাই, ভারী বস্তু আগে পড়বে হালকা বস্তু পরে পড়বে এরকম কোনো নির্ভরতা নাই। বাস্তবে এটা কেন হয়? বাস্তবে আমরা বিনা বাধায় পরন্ত বস্তু পাই না, বাতাসের বাধা আছে। তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যখন একটা কাগজের টুকরা বা একটা প্লেন পেজ তুমি যদি উপর থেকে ছাইড়া দাও, তাহলে ওর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই পুরা ক্ষেত্রফল বরাবর বাতাসকে এরকম ধাক্কা দিয়ে রাখছে না? সেই তুলনায় আমি যদি এই পেনটাকে ছেড়ে দেই, পেনের ক্ষেত্রফল ওরকম না যে এটার উপর বাতাস ওকে বাধা দিয়ে আটকায় রাখতে পারবে। বুঝাইতে পারছি এই জিনিসটা, পার্থক্যটা? তো এই কারণে আমরা বাস্তবে, বা বাস্তবে বলতে কি রিয়েল বা আমাদের আশেপাশের এনভায়রনমেন্টে দুইটা বস্তুকে একসাথে পড়তে দেখি না, কিন্তু যদি কোনোভাবে তুমি এই রুমটাকে পুরোপুরি বায়ুশূন্য করতে পারো, এবং তারপর তুমি যদি হচ্ছে গিয়ে একটা কাগজ আর একটা 2 কেজি ওজনের বাটখারা একসাথে ফেলে দাও, দুইটা একই সাথে মাটিতে পড়বে। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা শুরুর দিন বলছিলাম, ফিজিক্সে সব সময় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কজালিটি। কজালিটিকে আমি বলছিলাম কজ অ্যান্ড ইফেক্ট। প্রত্যেকটা ঘটনার একটা কারণ আছে, একটা ফলাফল আছে। একটা বস্তুকে তুমি মধ্য আকাশে ছেড়ে দিছো, কি হয়েছে? পড়ে গেছে, এটা হচ্ছে ফলাফল। কারণ কি? কারণ পৃথিবী ওরা টানছে, অভিকর্ষ ত্বরণ আছে বা অভিকর্ষ বল আছে বা ওজন আছে, বা সোজা কথা পৃথিবী ওরে টানছে। ঠিক? মহাকর্ষ না অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ একই, মানে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল আবার অভিকর্ষ বল নয়। আচ্ছা, মূল কথাটা হচ্ছে অভিকর্ষ বলের জন্য বস্তুরা নিচে পড়ছে, তার মানে কারণ দুইজনের জন্য কি অভিকর্ষ বল। অভিকর্ষ বলের জন্য দুইজন বস্তুই যে ত্বরণ অনুভব করবে, সে ত্বরণটাকে আমরা বলবো কি? অভিকর্ষ ত্বরণ জি। এটা আমরা চ্যাপ্টার 3-তে গিয়েই দেখবো যে অভিকর্ষ ত্বরণ জি এর মান শুধুমাত্র এবং শুধুমাত্র স্থানের উপর নির্ভর করে। কথাটা আমি একটু লিখে দেই, ঠিক আছে, যেহেতু এখানে চলে আসছে। অভিকর্ষজ ত্বরণ এর মান, কেন মানের কথা আলাদা বলতেছি, দিকের কথা বলতেছি না? কারণ অভিকর্ষ ত্বরণের দিকের নির্ভরতার কোনো ব্যাপারই নাই। দিক সবসময় কোন দিকে? নিচের দিকে। জীবনে কখনো উপরের দিকে হবে না। হ্যাঁ হবে কখন? যদি আর সূর্য মাথার উপরে চলে আসে কোনো কারণে। ওই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছে না যে সূর্য হচ্ছে কি মাথার এক বিগত কাছাকাছি, আল্লাহ বলে না, এটা বোধহয় হাদিসে আছে। যাই হোক, মানে তো তখন আমি সূর্যের দিকে চলে যাবো, কারণ অভিজ্ঞ ওর টান বেশি না। হ্যাঁ, বাট ধরো টানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন আল্লাহর রহমতে তুমি হচ্ছে কি আল্লাহর আরশের সামনে থাকবা, তোমার বিচার হবে। এখন বিচার হওয়ার পর যদি তোমার মনে করে যে সূর্য বেশি ভালোবাসছে, তো পাঠাই দিবে সূর্যের কাছে। মানে যাই হোক, ওইটা আল্লাহর উপর ছেড়ে দিই আমরা। এখানে কি হবে আমরা ওটা কল্পনাও করতে চাই না। এই জন্য রেগুলার নামাজ কালাম পড়তে হবে, দোয়া দুরুদ করতে হবে। এই যে আজকে শুক্রবারের দিন সূরা কাহফ পড়বা। এই মিনান, আচ্ছা, তখন কি হবে দেখো, এই কথাগুলো তখন কি হবে না হবে, এইগুলো ভুল ডিটেইল যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের আলোচনা করা উচিত যে এরকম কিছু একটা হবে, শুনছি, কিভাবে এটা না হইতে পারে, হইলে কি হবে। তার মানে তুমি তো ধরেই নিচ্ছ যেটা হবে। তোমার না হলে তোমার আশের আমার পাশের জনের হবে, এটা মনে করতেছো। ওটাও তো চাইতে মানা করছে ইসলাম। আচ্ছা, যেখানেই হোক, আসবে না তো? আসবে আপাতত তোর দুনিয়াতেই, এই এখন এই মুহূর্তে সূর্য আসবে? আসবে? আপাতত না তো, ওইটা পরে। ওইটা কখন আসবে? চ্যাপ্টার 3-তে আসবে। চ্যাপ্টার 3-তে গেলে আমরা চিন্তা করব
যে আমাদের আশেপাশে অন্য কোনো গ্রহ চলে আসলে আমি কি সেই গ্রহের দিকে টান অনুভব করব নাকি করব না, ভিন্ন কথা। আপাতত আমরা আমরা এখন কাইনেমেটিক্স পড়তেছি। কাইনেমেটিক্স এর মধ্যে বলছিলাম যে আমরা কারণ নিয়ে আলোচনা করি না, আমরা ফলাফল নিয়ে আলোচনা করি। এগুলো বলছিলাম, আমি আগের ক্লাসগুলোতে বলছিলাম। এখন যদি মনে না রাখতে পারেন তাহলে আল্লাহ মাফ করুক। তো যাই হোক, অভিকর্ষ ত্বরণের মান, যেটা বলতে যাচ্ছিলাম, বস্তুর ভরের উপর নির্ভর করে না, হুম, স্থানের উপর নির্ভর করে। স্থানের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণের মান তাদের বস্তুর ভরের উপর নির্ভর করে না, স্থানের উপর নির্ভর করে। ওই যে নম্বর একটা করে কথা বলছে পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, কথাটা আংশিক সত্য, পুরোপুরি মিথ্যা না। কিন্তু আমি এই কথাটা না বলে আমি বলছি স্থানের উপর নির্ভর করে। তার কারণ হচ্ছে কোনো একটা মুহূর্তে তুমি পৃথিবীর এই অবস্থানে থেকে এখন, এখন তুমি যেই মাটিতে আছো সেই মাটি থেকে পৃথিবীর ব্যাসার্ধ তো ফিক্স। ওটা তার মানে হঠাৎ করে মাটি দেবা যাবে না বা বড় হয়ে যাবে না, তাই না? আচ্ছা, কিন্তু তুমি চাইলে ওই মাটির উপর 10 তলা বিল্ডিং তুলে 10টার উপর দাঁড়াতে পারো, 3 তলার উপর দাঁড়াতে পারো, 4 তলার উপর দাঁড়াতে পারো। এক একটা উচ্চতায় চলে গেল না? এক একটা উচ্চতা এক একটা স্থানে আছে। তো উচ্চতার উপর নির্ভর করেও তোমার অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। তো এগুলো আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে পড়বো, এখন এত ডিটেলসে জানার দরকার নেই। আর এটুকু বললাম, অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? স্থানের উপর নির্ভর করে। সো এই স্থানে আমি দুইটা বস্তুকে ফেরত দিচ্ছি। এই দুইটা বস্তুর জন্য আমাদের আসলে যে কাহিনী হয়েছে সেখানে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণটাই আছে, যেটা তার কারণ। কোন ফলাফলের কারণ? নিচে পড়ছে যে সেই ফলাফলের কারণ। যেহেতু কারণ চেঞ্জ হয় নাই, মানে ও ও জি ত্বরণ পাইছে, অয় ও জি ত্বরণ পাইছে, ওদের দুইজনের কোনো কারণ নাই যে দুইজন ভিন্ন ভিন্ন সময় মাটিতে পড়বে। কেন ভিন্নতা হয়? ভ্যাকুয়াম ছাড়া বা বাতাসওয়ালা জায়গায় কেন ভিন্নতা হয়? কারণ বাতাস আছে তখন। এই বাতাস এক একজনকে এক এক রকম ভাবে বাধা দেয়। যে ভারী বস্তু তাকে কম বাধা দেয়, যে হালকা বস্তু তাকে বেশি বাধা দেয়। বা এভাবে বলতে পারো, ওই যে ভারী বস্তু যেরকম সবকিছু কাইটা নিচে নেমে যায়, বাতাস কাইটা নিচে পড়ে যায়, শুধু ভারী বস্তু না, কিন্তু চোখা বস্তু হইলেও কি করবে? বাতাস কাটবে। এটাকে অ্যারোডাইনামিক শেপ বলে। তোমরা যদি কেউ হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ধরো চিন্তা করো, এক একটা বাইকের এক এক রকম শেপ কেন? কারণ ওগুলার অ্যারোডাইনামিক শেপ ভিন্ন। বাতাসের দিয়ে চলার সময় এদেরও বাতাসের বাধা ফেস করতে হয়। রিক্সা চলার সময় দেখবা যদি কখনো ঝড় উঠে তাহলে বিছে বিছে চলে যায়, হুড তোলা থাকে, ওই জন্য বাতাসের বাধা অনেক বড় কাজ করে। হ্যাঁ, প্যারাশুটও সেই, ওই তো প্যারাশুট। এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ওটা ডিজাইন কেমন হবে, এটা শেপ কেমন হবে, এক একটা বাসের শেপ এক এক রকম। এটা অবশ্য ভালো, ভিন্ন কারণ আছে, কারণ এক একটা কোম্পানি এক এক ভাবে ধরো ডিজাইন করে। ওই কোম্পানির ডিজাইন এই কোম্পানি করতে পারবে না, ওই কোম্পানিটা এই কোম্পানি করতে পারবে না, এরকম কিছু ল আছে। কিন্তু হ্যাঁ, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য দেখবা মোটামুটি খুব ড্রাস্টিক্যালি সবাই চেঞ্জ করে না। যেমন একমাত্র ওই যে টেসলার সাইবার ট্রাক এই ডিজাইনটা খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ করছে, বাকিরা সবাই দেখবা মোটামুটি একটু কাছাকাছি থাকে, তাই না? তুমি ফর্মুলা 1 রেসিং এ দেখো, ফর্মুলা 1 রেসিং এর মধ্যে সবগুলো গাড়ির ডিজাইন অলমোস্ট সিমিলার, তাই না? একই বলে, এখানে একটু চেঞ্জ থাকে, কিন্তু বাকিটুকু একই। কেন? ওদের ওই অ্যারোডাইনামিক্যালি বাতাস কাটতে হবে। তো সোজা কথা, তুমি যখন প্রচন্ড গতি অর্জন করতে চাচ্ছ, তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি যখন বাসে উঠছো, বাসের জানলা খোলা রাখছো, 80 কিলোমিটার/আওয়ারে বাস দৌড়াচ্ছে ধরো ঢাকা ময়মনসিংহ হাই দিয়ে বা ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে, তখন কিন্তু ভাই বিশাল বাতাস লাগে। এবং তুমি দেখবা, তুমি আসলে গাড়ি না চালালে এই জিনিসটা বুঝবা না, বাইক বা সাইকেল না চালালে বুঝবা না, যেদিন বাতাস থাকে সেদিন সাইকেল খুব সাবধানে চালাতে হয়, নাহলে উল্টা পাল্টা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অনেক ব্যাপার আছে, বুঝছো? সো বাতাসের বাধাটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কারণ ওই যে তুমি সামনে যেতেছো, তোমার পুরো বডির মধ্যে বাতাস ধাক্কা মারতেছে, তোমার বিপরীত দিকে ধাক্কা মারতেছে। আবার সাইকেল যদি তুমি যেদিকে চালাইছো ওইদিকে বাতাস থাকে, তখন আবার দেখবা যে সাইকেল চালানো সহজ। এটা ওই যে নৌকার পাল তুলে যাওয়ার মতো ঘটনা আর কি। এনিওয়েজ, কিছুকে নির্দেশ করে যে দুইটা ভিন্ন ভরের বস্তু কি করবে? একই সাথে ভূপৃষ্ঠকে স্পর্শ করবে। ঠিক আছে? এস সমান টি না, এস সমান কখনোই টি না, এস সমান হচ্ছে গিয়ে হাফ এটি স্কোয়ার। তো না, এস সমান কখনোই, এস আমি আবারও বলি, এস দূরত্ব না, এস সরণ। এই যে উলম্ব সরণ, দূরত্ব না। বইয়ে দূরত্ব লেখা আছে, ওটা দূরত্ব জীবনে না। দূরত্ব কি? তুমি যেইটুকু পথ সামনে আগাবা, অতিক্রম করবা। হ্যাঁ, ডি সমান টি। দেখো, ডি সমান টি কার জন্য?
টি সমান টি না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে যদি টি মানে দেখো দেখো আমি তোমাদেরকে বলি এইটার মানে কি, আমি তোমাকে এখান থেকে দেখাই। টি সমান টি জীবনেও না। মনে করো এই ভদ্রলোক ডি দূরত্ব অতিক্রম করছে, আর এই ভদ্রলোকও ডি সমান দূরত্ব অতিক্রম করছে। তুমি মাপলা, ওর টাইম লাগছে টি 1, ওর টাইম লাগছে টি 2। কথা হচ্ছে, অথবা ধরো তুমি জানো না ও ডি 1 অতিক্রম করছে, ওই ডি 2 অতিক্রম করছে, অয় টি 1 সময় নিছে, অয় টি 2 সময় নিছে, তুমি আর কিছু জানো না। তুমি যদি বাধাহীন ভাবে বাতাসের বাধা উপেক্ষা করে জি ত্বরণে ফেলতে পারো, তাহলে তুমি দেখবা যদি টি 1 = টি 2 হয়, যদি আরে, যদি টি 1 = টি 2 হয়, তাহলে D1 = D2 হবে। এটাই হচ্ছে সমান সময়ে সমান পথ অতিক্রম করার মানে। তুমি যখন T = D বলতেছো, তার মানে তো হচ্ছে গিয়ে 10 সেকেন্ড গেলে 10 মিটার যাবে, এরকম তো জীবনেও হবে না। সমানুপাত, ওইটাই তো সমানুপাতিক। 10 সেকেন্ড আগাইলে 10 মিটার যাবে, বা 20 মিটার যাবে, বা 30 মিটার যাবে, এরকম তো জীবনেও হবে না। সমানুপাতিক তো কখনোই না। বর্গের সমানুপাতিক হইতে পারে, হয়ে গেছে। দেখো আমাকে, এখানে গতিকালের কোনো সম্পর্কই নাই প্রথম সূত্রে। কি বলছে? স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ, মানে তিনটা বস্তু 10 সেকেন্ড ধরে আগাইছে, তাহলে তিনটা বস্তু একই পরিমাণ দূরত্ব যাবে। ওটা 10 হবে না, ওটা 30 হবে না, এটা কি হবে এটা আমি জানি না। বা তুমি যদি 10 সেকেন্ড সময় দাও, আর তিনটা ভিন্ন ভরের বস্তু বা একই ভরের বস্তু বা যে কোনো তিনটা বস্তুকে নিয়ে একই উচ্চতা থেকে ছেড়ে দাও, এই যে স্থির অবস্থা থেকে বিনা বাধায়। ও আরো একটা কথা আছে প্রথম সূত্রের জন্য, এটা একই উচ্চতা থেকে। প্রথম সূত্রের মধ্যে এই কথাটাও অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একই উচ্চতা থেকে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় তো সবকিছুর জন্য, ঠিক আছে। আর প্রথম সূত্রের মধ্যে একই উচ্চতা থেকে গতিশীল সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ, তার মানে কি? একই উচ্চতা থেকে তিনটা বস্তু ছেড়ে দিছো, 10 সেকেন্ড সময় দিলে তিনটা বস্তু H1 H2 H3, বা D1 D2 D3, মানে যদি T1 = T2 = T3 হয়, তাহলে D1 = D2 = D3। বুঝতে পারছি? এখানে T = D এর কোনো ঘটনা নাই। সময়ের সাথে এখানে কোনোভাবেই গতি মানে সরণকে বা দূরত্বকেও সমান বলা হয়। ইট ইজ লাইক, যদি তোমরা তিনজন মানুষ বসছো, তোমাদের তিনজনের সামনে কাচ্চি বিরিয়ানি রাখা হয়েছে, তোমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। এটা কাচ্চি বিরিয়ানির সমান সময় না। তোমরা যেটা বলতেছো বারবার করে, সেটা সময় কষ্ট কাচ্চি বিরিয়ানি, 2 ঘন্টা মানে দুইটা কাচ্চি বিরিয়ানি। তুমি তো এই দুইটা জিনিস, তুমি আমাকে বলো। এই জন্যই তো ভৌত রাশি পড়াইছিলাম ভালো মতো, বলছিলাম যে একই জাতীয় রাশি না হইলে তুমি এদেরকে সমান বলতে পারবা না, তাই না? সো তার মানে হচ্ছে গিয়ে তোমাদের তিনজনের সামনে কাচ্চি বিরিয়ানি রাখা হয়েছে, তোমাদের আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি পরন্ত বস্তুর এই প্রথম সূত্র অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে তোমরা তিনজন আধা ঘন্টায় একই পরিমাণ কাচ্চি বিরিয়ানি খাবা, একটা ভাতের দানা ওই দিক সেদিক না। তোমার খাওয়ার সমান ইকোয়াস টু ওর খাওয়ার সমান ইকোয়াস টু ওর খাওয়ার সমান। বোঝা কথা? বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে এই প্রথম সূত্র নিয়ে? না। এই কনফিউশন গুলো হবে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কিন্তু কনফিউশন থেকে আমাদেরকে বের হয়ে আসার রাস্তা বের করতে হবে। প্রথম সূত্র নিয়ে আশা করি এনাফ আলোচনা হয়েছে, এবার দ্বিতীয় সূত্র বলবো। দ্বিতীয় সূত্রে বলছে স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মিনান ভাইয়া কোনো সমস্যা? কোনো প্রশ্ন থাকলে করিস ভাই, হ্যাঁ। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে। এখন এইটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এটা আসলে কি মিন করছে, চিত্র দিয়ে ঘটনা দিয়ে। তার আগে একটা জিনিস বলে নেই, এটা আমাদের প্রথম পেজে দরকার ছিল। আমরা বলছি পরন্ত বস্তুর উলম্ব গতি, তাই না? উলম্ব গতির মধ্যে নিক্ষিপ্ত গতি একটা চলে আসছে, নিক্ষিপ্ত বস্তু বলে একটা আবার চলে আসছে।
আমরা কথাবার্তায়। নিক্ষিপ্ত বস্তু কাকে বলছি? মাটি থেকে যখন একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি মাটি থেকে একটা বস্তুকে t=0 মুহূর্তে নিক্ষেপ করছো, তার আদি অবস্থান কি মাটিতে? ধরে নেই আদি অবস্থান এখানে এ বিন্দুতে, হ্যাঁ? কিছুক্ষণ সময়, মনে করো 10 সেকেন্ড 20 সেকেন্ড, একটা নির্দিষ্ট সময় পরে তুমি এই বস্তুটাকে যদি আবিষ্কার করো, মাটিতে তো আবিষ্কার করবে না, করবা? মাটির নিচেও করবে না, করবা? কোথায় করবা? উপরে কোথাও, আকাশে কোথাও। সো মনে করো আকাশে এই অবস্থানে আছে, ওকে? এই অবস্থানে থাকার পর তোমার কাছে তো স্পিড মিটার আছে, এবং তুমি তো দেখতেছো সে কি উপরে, এই যে এই অবস্থানটা যে সে আসে, এটা কি সে উপরে উঠতে উঠতে আসছে নাকি উপরে উঠে আবার নিচে নামতে নামতে আসছে? তুমি তো দেখছো, দেখছো না? তার মানে এই উপরে উঠার এই, এটাকে ধরো বি অবস্থান বললাম, বি অবস্থানে তার বেগের দিক কোন দিকে তুমি দেখছো? মনে করো বেগের দিক উপরের দিকে ছিল, তুমি দেখছো, ঠিক আছে? তাহলে তুমি যেহেতু টি সেকেন্ড পর্যন্ত পর্যবেক্ষণ করছো, এই বস্তু শেষ অবস্থান কোথায়? বি তে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে এই বস্তুর সরণটা কোন দিকে হয়েছে, সরণের সংজ্ঞায় কি বলছে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে অতিক্রান্ত লম্ব দূরত্ব, তাই না? তোমাকে তাহলে একটা লম্ব টানতে হবে না? লম্বটা শুরু করবা কোত্থেকে, এ থেকে না বি থেকে? এ থেকে শুরু করবা, কোন দিকে নিবা? তাহলে দিকটা কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে বা উপরের দিকে অবশ্যই, তাই না? এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে বললে বলতে হবে এ বি। এখন তুমি এখানে দেখো এটার আদিবেগ কোন দিকে? এই যে এ বিন্দু, আদিবেগ কোথায়? এ বিন্দুতে বেগ না? এ বিন্দুতে বেগটা কোন দিকে দেখো? না তো আমি উপরে ছুঁড়ে মারছি না, তাহলে অবশ্যই তো বেগ কোন দিকে? উপরের দিকে। বি বিন্দুতে বেগ কোন দিকে? উপরের দিকে দেখছি, এটা বলে দিছে প্রশ্নে। তার সরণ কোন দিকে হয়েছে? উপরের দিকে। কিন্তু অভিকর্ষ ত্বরণ কোন দিকে? এটা তার উপরের দিকে না, তাই না? সো অভিকর্ষ ত্বরণ হচ্ছে নিচের দিকে, জি। বুঝতে পারছো? এখানে একটা সমস্যা আসছে। সমস্যাটা কি? সমস্যা আসছে, সমস্যাটা হচ্ছে আমরা তিনটা ডিরেকশন পাইছি উপরের দিকে, কিন্তু একটা ডিরেকশন পাইছি নিচের দিকে। এখন আমরা যখন গতির তৃতীয় সূত্র ইউজ করি, s=ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র তো সবাই পড়ছি, পড়ছি না? এই সূত্রের প্রমাণ দেখাইছি না আমি তোমাদেরকে? এই সূত্রের প্রমাণ দেখানোর সময় আমি কি বলছি? আদি অবস্থান এই বিন্দুতে, তার ইউ বেগ কোন দিকে বলছি? ডান দিকে। তারপর সে একটা নির্দিষ্ট সময় নিয়ে কোন দিকে আসছে? ডান দিকেই আসছে, বাম দিকে যায় না, গেছে ডান দিকেই আসছে। ডান দিকে আসার পর বি বিন্দুতে তার শেষ বেগ কোন দিকে বলছি? ডান দিকেই বলছি। তার ত্বরণও কোন দিকে বলছি আমি তখন? ডান দিকে। এবং তার যে সরণ হয়েছে, সরণ কোন দিকে হয়েছে? সবগুলো একই দিকে ছিল। একই দিকে থাকার জন্য এই সমীকরণের সকল চিহ্ন ধনাত্মক ছিল। যদি কখনো আমরা এ থেকে বি তে, দ্বিতীয় কেসে, দ্বিতীয় চিত্রে এ থেকে বি তে যাইতে যাইতে দেখি যে না, বস্তুর বেগ কমছে, তার মানে কি মন্দন হয়েছে বস্তু? মন্দন কি ঋণাত্মক ত্বরণ বলছে না? ঋণাত্মক ত্বরণ মানে সেই ত্বরণের দিকটা কোন দিকে আসছে? উল্টা দিকে। উল্টা দিকে আসলে সেটা তখন কি মাইনাস ত্বরণ হয়ে বসছে না? মনে আছে? তার মানে এটার কারণ কি? কারণ আমরা রাশির শুরুতে পড়ে আসছি দিকের নির্ভরতার উপর ভিত্তি করে। রাশি দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ভেক্টর রাশি, যেটা দিকের উপর নির্ভর করে। তো ভেক্টর রাশি দিকের উপর নির্ভর করে, ডানে যাইতেছে ত্বরণে, বামে আসলে ত্বরণ মাইনাসে। তার মানে প্লাস এবং মাইনাসের একটা খেলা অবশ্যই ভেক্টরে আছে। এখন আমি যদি আবার আমার এই নিক্ষিপ্ত বস্তুর উদাহরণে ফেরত আসি, নিক্ষিপ্ত বস্তুর এই উদাহরণে উপরের দিকে শেষ বেগ আছে, উপরের দিকে আদি বেগ আছে, উলম্ব সরণটাও কোন দিকে আছে? উপরের দিকে আছে, কিন্তু অভিকর্ষ ত্বরণটা কোন দিকে আছে? তাহলে তোমার এখানেও কি প্লাস এবং মাইনাসের খেলা খেলতে হবে। এবং তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা বস্তুকে নিচে থেকে ছুঁড়ে মারছো, নিচে অবশ্যই বেগ অনেক বেশি, উপরে আস্তে আস্তে বেগ কমছে, কমছে না? কেন কমছে? কারণ তার মন্দন আছে বা ঋণাত্মক ত্বরণ আছে, বা বিপরীত দিকে বেগ বাড়তেছে। বিপরীত দিকে বেগ বাড়তেছে বা ত্বরণ, মানে ত্বরণ বাড়তেছে না, বিপরীত দিকে ত্বরণ আছে আর বিপরীত দিকে বেগ বাড়তেছে। বিপরীত দিকে বেগ বাড়তেছে মানেই তো 50 থেকে 40 হয়েছে। বিপরীত দিকে বেগ বাড়তেছে, ওর বেগ 50 উপরের দিকে, আর তুমি বিপরীত দিকে বাড়াইছো, তার মানে কমছে। বাড়ার বিপরীত কি? তাহলে বিপরীত দিকে বাড়া মানে কি? বিপরীত দিকে বাড়া ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কমা। বিপরীত, ইয়েস, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? সো এই জন্য এই নিক্ষিপ্ত বস্তুর মধ্যে, বা সেটা একমাত্রিক গতি হোক দ্বিমাত্রিক গতি হোক, প্লাস এবং মাইনাসের যে কনসেপ্টটা আছে, এটা খুব ভালো মতো কাজে লাগাইতে হয়। ঠিক আছে? আমি জাস্ট দেখাইলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে বারবার প্লাস এবং মাইনাস ঝামেলা হবে, এই জন্য আমি আগেই ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম
যে কে কেন প্লাস আর মাইনাসের ঝামেলাটা হয়। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় সূত্র যেটা আছে সেটাকে দেখব। তো মনে করো আপাতত আমরা পরন্ত বস্তু নিয়ে কথা বলবো, নিক্ষিপ্ত নিয়ে একটু পরে বলবো। পরন্ত বস্তু মানে উপর থেকে ছেড়ে দিছি ও নিচে এসে পড়ছে। তো এই যে এ বিন্দু থেকে একটা বস্তুকে তুমি ছেড়ে দিছো, ঠিক আছে, স্থির অবস্থান থেকে কিন্তু, স্থির অবস্থান থেকে কিন্তু, তাহলে ইউ কত, সাব্বাস, মাটিতে এসে পড়ছে, তাই না? এটাকে বললাম বি বিন্দু। তাহলে ও এ থেকে বি কোন দিকে অতিক্রম করছে দূরত্ব, তাহলে তার এইচটা কি, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের দিকে। এইচটা কি নিচের দিকে। এই এইচ কে আমরা কি বলবো আজকে থেকে, মারবো ধরে, মারবো ধরে, উলম্ব সরণ। ঠিক আছে, এটা দূরত্ব না, এটা অন্য কিছু না, এটা উলম্ব সরণ। উলম্ব মানে লম্ব, মানে ভূমির উপর লম্ব। হ্যাঁ, ভূমির সাথে 90 ডিগ্রি, এটা হচ্ছে উলম্ব। আচ্ছা, তো এই হচ্ছে এখানে উলম্ব সরণ। এই উলম্ব সরণকে আমাদের বইয়ে উচ্চতা, দূরত্ব ইত্যাদি বলা হয়েছে। বাট বইয়ে যখন তারা উচ্চতা বা দূরত্ব বলে তারা আসলে উলম্ব সরণ মিন করে। ঠিক আছে ভাই, এটা তাদেরকে অবুঝ ধরে নাও, তারা অবুঝ ভাবে ভুলটা করছে। হ্যাঁ, উলম্ব সরণটা রিয়েল টার্ম, এটাকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলে। আচ্ছা, আল্লাহ। আচ্ছা, এখন দেখো, অয় যখন মাটিতে আঘাত করবে, মাটিতে বাড়ি মারবে, তখন সেই মুহূর্তে তার বেগটা কি মাটি বরাবর না, শেষ বেগটা কি মাটি বরাবর না? খুব ভালো কথা। এখন স্বাভাবিকভাবে আমরা গতির প্রথম সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পড়ে আসছি না? এখন এই ক্ষেত্রে আদিবেগ কত, আদিবেগ জিরো, শেষ বেগ কত, ভি। আর ত্বরণ এর জায়গায় কি বসবে, জি। ভি যেই দিকে আমার জি ও সেই দিকে, আমার এইচ ও সেই দিকে, তিনটা একই দিকে না? তাহলে এখানে প্লাস বা মাইনাস আনার কোনো প্রশ্নই নাই। প্রশ্ন আসবে কোথায়, এর শুধু প্লাস। প্লাস বা মাইনাস তখনই আনবো যখন একই সাথে একই অঙ্কে উপরেও আছে নিচেও আছে, দুই দিকে দুই জিনিস আছে। আগেরটাই ছিল, আগেরটাই অভিকর্ষ ত্বরণকে, কিন্তু আদিবেগ উপরে, উলম্ব সরণ উপরে, মানে উপরে নিচে চলে আসছে, তখনই তুমি মাইনাস আনবা বা প্লাস আনবা। তো যখন তোমার সবই একই দিকে, সবই নিচে বা সবই উপরে, তখন শুধু প্লাস, ওখানে মাইনাস আনার কোনো প্রশ্ন আসবে। মাইনাস মানে কি, দিকের উল্টা দিক। যদি সবাই একই দিকে হয় তাহলে উল্টা দিকের কেউ নাই, হ্যাঁ? বুঝাইতে পারছি ভাইয়া? কোনো কনফিউশন আছে ভাইয়ারা? ভেরি গুড। সো ভি ইজ ইকুয়ালস টু ইউ। এখন এই সমীকরণটাকে তুমি যদি হচ্ছে কি আমাদের এই কেসের জন্য বলো, শেষ বেগ ভি এর মান কত তুমি জানো না, কিন্তু আদিবেগ ইউ এর মান কত, প্লাস এর জায়গায় কত বসবে, জি, এবং টি বসবে এখানে। আমরা চ্যাপ্টার 3 তে গিয়ে দেখবো যে অভিকর্ষ ত্বরণ স্থানের উপর নির্ভর করে, ভরের উপর করে না। একটু একটু লিখাই দিলাম কথাটা। তার মানে অভিকর্ষ ত্বরণ যদি একটা নির্দিষ্ট জায়গায় হয়, ওই নির্দিষ্ট জায়গায় ওই নির্দিষ্ট স্থানে জি কি ধ্রুবক হয়ে যায় না, জি আর চেঞ্জ হবে না। তাহলে যে কোনো ধ্রুবক রাশিটাকে সরাই দিয়ে আমরা কি সমানুপাতিক চিহ্ন বলতে পারি না, ভি সমানুপাতিক টি, যেখানে জি ধ্রুবক। জি ধ্রুবক কখন হয়, স্থান পরিবর্তিত না হলে। বুঝতে পারছি? এখন এই কথাটার মানে কি, যে ভি সমানুপাতিক টি, আগের লাইনটা কি, ভি ইকুয়াল জিটি, তাই না? ভি ইকুয়াল জিটি না, বুঝছিস? ওকে, এখন দেখ, মনে কর এই যে একটা বস্তুকে তুই ফেললি, নিচে এসে পড়ছে, এ থেকে বিতে এসে পড়ছে। এখন তুই হাতে তো স্টপ ওয়াচ নিয়ে আসিস, স্টপ ওয়াচ নিয়ে প্রথমে T1 সেকেন্ড পর্যন্ত দেখছস। T1 সেকেন্ড এসে দেখলি যে এই পয়েন্টে তার বেগ হচ্ছে V1। কিছুক্ষণ পর তাকে তুমি আরো নিচে নামতে দেখছো, তুমি টোটাল শুরু থেকে T2 টাইম দেখছো। এবার T2 টাইমে এসে দেখছো তার বেগ এই মুহূর্তে এখানে এসে হয়েছে V2। এরপর তুমি আবার দেখছো সে তার জায়গা থেকে T3 সেকেন্ড সময় পরে এইখানে আসছে। মানে প্রত্যেকবার কিন্তু T1 T2 T3 শুরু থেকে কাউন্ট হচ্ছে। এমন না যে T1 থেকে, T1 এর পর থেকে T2, T2 এর পর থেকে T3, এরকম না। বুঝতে পারছো তো? শুরু থেকে সময় কাউন্ট করতেছি। দেখুন যখন T3 অবস্থানে আসছে বা সময় আসছে, তখন তার বেগ দেখলাম আমরা V3। তুমি যদি এখন সমীকরণে বসাও, তাহলে V1 ইকুয়ালস টু হবে G ইন্টু T1, V2 ইকুয়ালস টু হবে G ইন্টু T2,
আর V3 ইকুয়ালস টু হবে G ইন্টু T3। এবার এই দুটার অনুপাত V1 বাই V2 ইকুয়ালস টু কি বাবা, T1 বাই T2। জি জি কাটাকাটি যাবে। আবার কি দুটার অনুপাত কি বাবা, V2 বাই V3 ইকুয়ালস টু T2 বাই T3। বুঝতে পারছি? এখন আবার দেখো বাম পক্ষে হলুদ সমীকরণে আমি পারি V1 বাই V2, সরি, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। আর গুণন করে দিছি জাস্ট, বলতে পারি। আবার পার্পল এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, মানে মেইন খেলা। ইয়েস, এটাই মেইন করছে যে তুমি শুরু থেকে যদি তোমার বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে এবং বিনা বাধায়, তাহলে নির্দিষ্ট সময় পর সে যে বেগ অর্জন করবে সেটা তার ওই সময়ে সমানুপাতিক। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তোমাদের কি মনে আছে এই v ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র পড়ানোর সময় আমি একটা বিশেষ ক্ষেত্র দেখাইছিলাম, ইউ জিরো হলে এটাই দেখাইছিলাম। ওইটাই জাস্ট এখন পরন্ত বস্তু সূত্র হিসেবে দেখতেছি। ওইখানে আমরা সোজা রাস্তায় মানে ভূমি বরাবর দেখছিলাম, এখন এটাকে আমরা উলম্ব বরাবর দেখতেছি। এটাই এ ছিল ওই বস্তু সুষম ত্বরণ। হ্যাঁ, ওখানে তো এই ধ্রুবক, এখানেও জিরে কি করে ফেলছি আমরা, এখন ধ্রুবকই বানাই ফেলছিলাম। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে, কোনো সমস্যা আছে? ভেরি গুড। এবার তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে গিয়ে আবার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময় সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তোমার দূরত্ব বললেও সমস্যা নাই, তোমাদের বইয়ে যে দূরত্ব বলছে না, দূরত্ব উলম্ব সরণে হওয়া উচিত, কিন্তু সরণ সরণ বলছি তো তাই লিখেছি। কারণ পরন্ত বস্তু তো আর কোনো কারণে ডানে ভাবে যেতে পারবে না, পারবে? বাট নিক্ষিপ্ত বস্তু এক প্রকার পরন্ত বস্তু, এবং শুধুমাত্র উলম্ব সরণ। ঠিক আছে? আর এটার মানে কি, ওই যে ধরো একটু আগে যে উদাহরণটা, এই উদাহরণটাই চিন্তা করো। দেখো উলম্ব সরণ কত হয়েছে, এইচ। তাহলে আমাদের এই উলম্ব সরণের কাজ আছে বোধ সমীকরণের তৃতীয় সূত্র, এস ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? এটারে তোমরা লিখবা কি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ইউ কত, জিরো ছিল না একটু আগে? তাহলে ইউ যদি জিরো হয় তাহলে এইচ ইকুয়ালস টু বলবো হাফ জিটি স্কয়ার। হাফ জি ধ্রুবক, তাহলে এইচ সমানুপাতিক কত বলবা, টি স্কয়ার। তার মানে ওই আবারও h1 বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 বাই t2 স্কয়ার ইকুয়ালস টু ডট 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 hn বাই tn স্কয়ার। কেমনে এটা দেখাইলাম না, বুঝতে পারছো তো? একই কাহিনী একই জায়গা, জাস্ট এখন যেটা বলতেছিলাম যে কখন নেগেটিভ হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো নেগেটিভ হওয়ার সমস্যা না, বা এরকম হওয়া সম্ভব না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ হওয়া সম্ভব কখন, ওই যে কিন্তু বস্তুটা একটু চিন্তা করি, বাতাস তো থাকবে না এখানে কোনো। আদিবেগ ইউ, নিক্ষিপ্ত বস্তু মানে আদিবেগ কোন দিকে, উপরে। সরণ কোন দিকে, হ্যাঁ সরণ নিচের দিকে কেমনে হয়, আমি নিচ থেকে উপরে মারছি, নিচ থেকে উপরে গেছে, সরণ কোন দিকে হয়েছে, উপরের দিকে। সাবাস। শেষ বেগ কোন দিকে আছে, উপরের দিকেই আছে, বলে দিচ্ছি। বাট অভিকর্ষ ত্বরণ কোন দিকে, যেহেতু আমার ম্যাক্সিমাম ভেক্টর কোন দিকে, উপরের দিকে না,
তাই উপর দিকের চিহ্নটাকে আমি ধরবো প্লাস আর নিচের দিকের চিহ্নটা ধরবো মাইনাস। তাহলে সূত্র কেমন দাঁড়াবে? এক নম্বর সূত্র দাঁড়াবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস জি ইন্টু টি। বুঝছো? ওইখান থেকে হয়ে যায় ভি মাইনাস জিটি। দুই নম্বর সমীকরণে কি বলতে পারো? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এইচ পজিটিভ, ইউ পজিটিভ, জি নেগেটিভ। বুঝছো? ওইখান থেকে তুমি বলতে পারো এইচ ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। বুঝছো? এবার তিন নাম্বারে আসো। তিন নাম্বারে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস জি ইন্টু এইচ, অথবা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। ঠিক আছে? এখন তোর স্মরণ শূন্য, তোর স্মরণ শূন্য। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে তো আমি পুরো নিচ পর্যন্ত নামাই, সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত চিন্তা করি। ও বাকি অর্ধেক তো নিক্ষিপ্ত বস্তুর মতো, সরি, পরন্ত যেটা হচ্ছে গিয়ে নিচ থেকে মারছো নিক্ষিপ্ত বস্তু, প্রথম অর্ধেক নিক্ষিপ্ত, বাকি অর্ধেক কি পরন্ত, যেটাকে আলাদাভাবে চিন্তা করি আমরা। ওই জন্য উপরে উঠতে, এখন দেখো তুমি এখান থেকে উপরে উঠতে কতটুকু সময় লাগবে ক্যালকুলেট করা যাবে কেমনে? এই সমীকরণটা আসো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে কত? সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এক মুহূর্তের জন্য থেমে যাবে না? এটা তো জানো সবাই, পরে পরে তো বুঝছো। শেষ দেখছো কোন শূন্য? তো শেষ বেগ যদি শূন্য হয় তাহলে এটা এটা বাম পক্ষে কি জিরো হবে। সর্বোচ্চ উচ্চতাকে আমি এইচ দিয়ে প্রকাশ করলাম, মনে করো বড় হাতের এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার জন্য এই জিরো ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি চলে আসে না? হ্যাঁ, ওইখান থেকে তুমি বলতে পারো টি ইজ ইকুয়ালস টু ইউ বাই জি। উপরে যদি টি ইকুয়ালস টু ইউ বাই জি লাগে তাহলে নিচে নামতে কতটুকু সময় লাগবে? একই সময় লাগবে। তাই আমরা সমগ্র বিচরণকাল বা টোটাল উড্ডয়নকাল বলি টি ইকুয়ালস টু টু ইউ বাই জি। একটা নিক্ষিপ্ত বস্তুকে মাটি থেকে ছুঁড়ে মারলে আবার কতক্ষণ পর সেটা মাটিতে চলে আসবে? টু ইউ বাই জি সময় পর। উপরে উঠছে ইউ বাই জি, আবার নিচে নামছে ইউ বাই জি, টু ইউ বাই জি পর যেখান থেকে মারছো আবার সে ওইখানেই ফেরত আসছে। হ্যাঁ, সময় সেটা তো আর মাইনাস প্লাস, যে এগুলাকে আমরা দেখাবো অঙ্ক করার সময় দেখাবো। আমি জাস্ট কিভাবে সমীকরণগুলো সেট করতে হয় সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের একটা অঙ্কে আমি ওই অঙ্কে করে দিয়েছিলাম যে একটা বস্তুকে 100 মিটার উপর থেকে যদি উপরে ছোড়া হয়, খাড়া উপরে ছোড়া হয় তাহলে কি হবে। ওইরকম সিচুয়েশনটা চিন্তা করো যে এটা বিল্ডিং এর ছাদ, এই বিল্ডিং এর ছাদ থেকে তুমি একটা বস্তুকে কি করবা, উপরে ছুঁড়ে মারবা। তাহলে ও কি করবে? ও উপরে যাবে, যাবে না? আবার কই আসবে? মাটিতে আসবে। ওই ছাদে থাকবে না, মাটিতে আসবে। তাহলে তুমি বুঝে চিন্তা করো যে যখন তুমি ছুঁড়ে মারছো তখন কি এই বিন্দু থেকে মারছো না? তাহলে এটাই কি তার আদি অবস্থান না? শেষ অবস্থান কোথায়? একদম নিচে। এটা যদি কোথায়? নিচে, শেষ অবস্থান নিচে। তাহলে ওর সরণ কোন দিকে হয়েছে? নিচের দিকে। বুঝতে পারছো? কারণ এই জায়গাটা দেখো, ওই যে এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, আবার একই জায়গায় ফেরত আসছে না যেখান থেকে শুরু করছিল। তাহলে এইটুকু জায়গার জন্য সরণ কত? সরণ শূন্য। ওইটা পরে আসতেছে। এইটুকু জায়গায় সরণ আমি হিসাবে আনবো না, আসবে, কারণ ওইটুকু সরণ হয় নাই, কারণ ওইটুকু তো আবার ব্যাক করছে। বুঝছো? দূরত্বের ক্ষেত্রে এটা আসবে, বাট দূরত্ব হিসাব এখন করতেছি না, করতেছি। এখন সময়ের হিসাবটা কেমন হবে? সময় হিসাবের জন্য তোমাকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র ফলো করতে হবে। এখন দেখো এখানে এইচ কোন দিকে? এইচ নিচের দিকে, এ থেকে বি বরাবর, তাই না? অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। কিন্তু তার আদি বেগ ইউ কোন দিকে? কারণ আমি তো বিল্ডিং এর ছাদ থেকে উপরে মারছি, তাহলে আদি বেগ কোন দিকে? উপরের দিকে। এখানে কয়টা ভেক্টর আছে? তিনটা। একটা আছে এইচ, একটা আছে জি, একটা আছে ইউ। ম্যাক্সিমাম ভেক্টর কোন দিকে আছে? নিচের দিকে। এইচ ও নিচের দিকে, জি ও নিচের দিকে। তাই তুমি এখানে ধরো নিচের দিকটা পজিটিভ। ঠিক আছে? যদি নিচের দিক পজিটিভ হয় তাহলে এস, এস মানে কি এইচ না? নিচে দিকে না? পজিটিভ ইকুয়ালস টু ইউ, ইউ কোন দিকে? উপর দিকে না? উপর দিক কি নেগেটিভ না? সো মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার।
যেহেতু ইউ এর আগে মাইনাস পড়ছে না, একটা ব্যাপার চিন্তা করো, একটা বস্তুকে যেটাকে তুমি পরন্ত বস্তু ছাইড়া দিছো, ওইটার জন্য এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার। আর যেটা ওই একই উচ্চতা থেকে উপরে মারছো, সে আবার ভূমিতে পড়বে, তার জন্য এইচ ইকুয়ালস টু মাইনাস, ওর জন্য তো সময় অবশ্যই বেশি লাগবে, একটার জন্য ইউটি একটার জন্য মাইনাস ইউটি। বুঝছো? এই জন্য এই সময়ের হিসাব কেমনে হবে, ওই স্মরণ শূন্য হয়েছে তো কি হয়েছে, আমার দিক তো ঠিক রাখছি আমি সমীকরণের মধ্যে, বুঝছো না? ক্লিয়ার করতে পারছি? ভেরি গুড। আবার তুমি এখন দিয়ে দেখো, যখন ভি কোন দিকে, নিচের দিকে, তাহলে তোমার সূত্র কি হবে, ভি ইজ মাইনাস ইউ প্লাস জিটি। কারণ শেষ বেগ কোন দিকে, নিচে, ইউ কোন দিকে, উপরে, আর অভিকর্ষ ত্বরণ জি কোন দিকে, নিচের দিক, যেহেতু প্লাস, তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি। বুঝছো? সবই দিকের খেলা। তোমাকে খালি বুঝতে হবে অঙ্কের প্রশ্ন বইরে যে বস্তু কোত্থেকে যাত্রা শুরু করছে আর প্রশ্ন মতে কোথায় গিয়ে শেষ করছে, শেষ অবস্থানটা। হ্যাঁ, এখানে যেহেতু বলছি বস্তু ভূমিতে ফিরে যেতে আসবে, তাই এরকম। বাট যদি এরকম বলতাম, মনে করো বিল্ডিং এর ছাদ থেকে উপরে মারছে, এই সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ওটা তো নিচে নামাই নাই, নামাইছি, তখন সে আবার নিক্ষিপ্ত বস্তুর মতো আসর করবে। বিল্ডিং এর ছাদ থেকে মারলেও যা, মাটি থেকে মারলেও তাই হবে। বুঝছো না? কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করবে প্রশ্নে তোমাকে কি অবস্থান আর কোনটা, ওই অনুযায়ী তুমি ট্রেস করবা। ঠিক আছে? এই যে এটা, এই উচ্চতা তো এ থেকে মারছি, এখান থেকে উপরে উঠছে। যদি আবার নিচে নামে, তাহলে তোমার মোট পথ চাইছে, তাই না? তাহলে এই উচ্চতা গেছে, মোট কত উচ্চতা অতিক্রম, ব্যাপারটা বুঝছো? মোট কত উচ্চতা অতিক্রম করছে বলছে কিন্তু, তাই না? উচ্চতা অতিক্রম করা মানে কি, মোট কত উচ্চতা অতিক্রম, উচ্চতা কি রাশি, স্কেলার রাশি। যদি প্রশ্ন করে মোট উচ্চতা কত, তাহলে তোমাকে কত টোটাল পথ গেছে এটা দেখতে হবে, তার মানে এই উচ্চতা অতিক্রম করতে হবে। আবার দেখো, এইটুকুর জন্য কত ডি গেছে, আবার সেই ডি নামছে না, তাহলে কত 2D, আর এইটুকু আবার নামছে না, এইচ। মোট উচ্চতা এটাই, মার মোট উচ্চতা বলো খালি উচ্চতা বলো, এটাই। মানে একটা বস্তুকে তুমি মারছো, কত উচ্চতা অতিক্রম করছে, মানে কত পথ ট্রাভেল করছে, কতটুকু দূরত্ব ক্রস করছে, মোট মানে। এখন এটা তো এই অংশের জন্য যেখানে ছাদ থেকে মারছো, মাটিতে ফেরত আসছে, এক একটা জায়গার জন্য এক এক রকম হবে না। তোমাকে এটাই ট্রেস করতে হবে, অঙ্ক পড়ে বুঝতে হবে কোত্থেকে শুরু করছে, কোথায় গিয়ে শেষ করছে, আর এর মধ্যে রাস্তা কতটুকু আছে। উচ্চতা বললে রাস্তা, সরণ বললে আদি অবস্থা শেষ অবস্থান শেষ। শুধু এইচ কাউন্ট করবো। Yes. ঠিক আছে, ওকে। নিচের উচ্চতা তো সরণ, তোমার যদি বিল্ডিং এর উচ্চতা বলে 100 মিটার, তাহলে তো সরণ তো বিল্ডিং এর উচ্চতা সমান 100 মিটার। তো তোমার ডি আর ডি যোগ করতে, তাহলে একটা ডিভাইড করে আর দুটা দুই গুণ করে দিলে হয়ে যাবে, নিচেটা যোগ করতে হবে না, 2D প্লাস এইচ। এইচটা একবারই আসছে, এইচ তো দেওয়া থাকবে, অথবা বাই করা যাবে, ওই যে এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ এর স্কয়ার। ঠিক আছে, পর্যন্ত ইনশাল্লাহ।